গুড ইভিনিং। আচ্ছা, কতগুলো প্রশ্ন হয়েছিল গতদিন? স্যার 11 দাগ পর্যন্ত। মানে লাস্ট কোশ্চেনটা বলো। বচনের অধীন বিপরীত বিরোধিতাকে নব্যমতে স্বীকার করা হয় না কেন? আচ্ছা আচ্ছা, স্যার এই 10 ডাক্তার 11 ডাক্তার একটু আরেকবার বুঝিয়ে দেবেন? 10 বলতে কোনটা? বচনের বিপরীত বিরোধী থেকে, তাই বিপরীত তো? বিরোধীটাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, বচনের বিপরীত বিরোধিতাকে নব্যমতে স্বীকার করা হয় না কেন। দেখো, বচনের বিরোধিতা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে। সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে। তো প্রথাগত যে বিরোধিতা রয়েছে, প্রথাগত বিরোধিতায় 4 প্রকার বিরোধিতাকে স্বীকার করা হয়: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। অ্যারিস্টটল আবার 2 প্রকার বিরোধিতা স্বীকার করেন। অ্যারিস্টটল কিন্তু আবার 4 প্রকার বিরোধিতাকে স্বীকার করেননি। অ্যারিস্টটল স্বীকার করেছেন বিপরীত বিরোধিতাকে এবং বিরুদ্ধ বিরোধিতাকে। বোঝা গেল? প্রথাগত যে বিরোধিতা, সেই প্রথাগত বিরোধিতায় বিরুদ্ধ বিরোধিতাকে শক্তিশালী বিরোধিতা হিসেবে গণ্য করা হয়েছে, কিন্তু অ্যারিস্টটলের বিরোধিতায় শুধুমাত্র বিপরীত বিরোধিতাকে শক্তিশালী বিরোধিতা হিসেবে গণ্য করা হয়েছে, যদিও বিরুদ্ধ বিরোধিতাকে তিনি স্বীকার করেছেন। এবার বাকি দুটো বিরোধিতাকে স্বীকার করেননি। নব্যমতে আমরা কি দেখলাম? নব্যমতে অর্থাৎ বুলীয় মতে বা নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে বিরোধিতাকে শুধুমাত্র স্বীকার করা হচ্ছে একটা, অর্থাৎ শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করা হচ্ছে। এবার বাকি বিরোধিতাগুলোকে কেন স্বীকার করা হয়নি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আবার করছি। দেখো তাহলে, দেখো কি বলছে, বচনের বিপরীত বিরোধিতাকে নব্যমতে স্বীকার করা হয় না কেন। কি বলছে? প্রথাগত ব্যাখ্যা অনুযায়ী দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হবে না। যদি তোমরা, আমি গতদিনও আঁকছিলাম এই ছকটা, তাহলে এটা হচ্ছে সত্যমূল্য অর্থাৎ বিরোধানুমানের এটা হচ্ছে ছক। এবার কি বলছে? প্রথাগত ব্যাখ্যা অনুযায়ী দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হবে না। আচ্ছা, বিপরীত বিরোধিতা কার সঙ্গে কার থাকে? বিপরীত বিরোধিতা হচ্ছে এ বচনের সঙ্গে ই বচনের, তাই তো? এ বচনের সঙ্গে ই বচনের বা ই বচনের সঙ্গে এ বচনের যে বিরোধিতা, সেই বিরোধিতাকে বলা হয় বিপরীত বিরোধিতা। এবার বিপরীত বিরোধিতায় কি বলছে? বিপরীত বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে সত্য হয় না। দেখো, এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। ই বচন যদি সত্য হয়, এ বচন কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। তার মানে একটা বচন সত্য হলে তার বিপরীত বিরোধী বচনটা কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। কিন্তু একটা বচন যদি মিথ্যা হয়, তার বিরোধী বচনটা অর্থাৎ বিপরীত বিরোধী বচনটা কিন্তু মিথ্যা হতে পারে। ইউডি মানে কি? ইউডি মানে হচ্ছে সংশয়াত্মক। সংশয়াত্মক মানে হচ্ছে সত্য হতে পারে কিংবা মিথ্যা হতে পারে। তাহলে একটা বচন যদি মিথ্যা হয়, তাহলে তার বিপরীত বিরোধী বচনটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, অর্থাৎ দুটো বচন একসঙ্গে কিন্তু মিথ্যা হতে পারে, কিন্তু কখনোই একসঙ্গে সত্য হবে না। দেখো, এ কি হয়েছে? টি হয়েছে। ই কি হয়ে গেছে? এফ হয়ে গেছে। ই কি হয়ে গেছে? টি। মানে ই যদি টি হয়, তাহলে এ বচনের সত্য মূল্য কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে। তার মানে কি, দুটো বচন একসঙ্গে সত্য হয় না। এবার কি বলছে? বুলীয় মতে বিপরীত বিরোধিতা আছে এমন দুটি বচনের যদি উদ্দেশ্য শ্রেণীটি শূন্য হয়, তাহলে উভয় বচন একসঙ্গে সত্য হতে পারে। প্রথাগত মতে কি বলছে? দুটি মানে বিপরীত বিরোধিতা রয়েছে এমন দুটি বচন একই সঙ্গে সত্য হবে না। এটা হচ্ছে প্রথাগত মত অনুযায়ী। কিন্তু নব্য মতে কি বলছে? যে বিপরীত বিরোধিতা আছে এমন দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে। কখন সত্য হবে? যদি উদ্দেশ্যটা শূন্য গর্ভ শ্রেণী হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে? একই সঙ্গে সত্য হতে পারে। তাই নব্যমতে বচনের বিপরীত বিরোধিতা স্বীকৃত নয়।
এবার যেহেতু ওরা বলছে যে একই সঙ্গে সত্য হতে পারে না, আর নব্য মতে বলছে যে একই সঙ্গে সত্য হতে পারে, তাহলে দুটো মত আলাদা আলাদা হয়ে গেল। তাহলে প্রথাগত মতে যেটা স্বীকার করা হবে, নব্য মতে সেটাকে অস্বীকার করাই হবে। এর জন্য বলছে যে বিপরীত বিরোধিতাকে নব্যমত স্বীকার করেনি। কেন স্বীকার করেনি? কারণ দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে। আর এই সত্যটা কখন হচ্ছে? যখন সেই বচনের উদ্দেশ্যগুলো কি হচ্ছে? শূন্যগর্ভ হচ্ছে, বা উদ্দেশ্য শ্রেণীটা যদি শূন্য হয়, সেক্ষেত্রে কিন্তু বচন দুটো সত্য হতে পারে। উদাহরণটা দিয়ে দিয়েছে, দেখো কি বলছে, সকল পরি হয় সুন্দর। সকল পরি হয় সুন্দর। সকল পরি হয় সুন্দর, সুতরাং কোনো পরি নয় সুন্দর। তাহলে দেখো, এই যে পরি শ্রেণীটা যদি শূন্য হয়, তাহলে উদ্দেশ্য শ্রেণীটা যদি শূন্য হয়, তাহলে পরি শ্রেণীটা যদি শূন্য হয়, তাহলে সকল পরি হয় সুন্দর, এই বচনটা কি হয়ে যাচ্ছে? এই বচনটা সত্য হয়ে যাচ্ছে। আবার কোনো পরি নয় সুন্দর, এই বচনটাও সত্য হয়ে যাচ্ছে, যদি পরি শ্রেণীটাকে আমরা শূন্য গর্ভ হিসেবে ধরি। তাহলে উদ্দেশ্য শ্রেণীটা যদি শূন্য হয়, তাহলে কিন্তু বচনটা কি হয়ে যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো বচনই সত্য হয়ে যাচ্ছে। প্রথাগত মতে কি বলছে? দুটো বচন সত্য হতে পারে না, কিন্তু নব্য মতে বলছে কি? দুটো বচন সত্য হতে পারে। আর দুটো বচন সত্য হতে পারে জন্যই নব্য মতে বিপরীত বিরোধিতাকে স্বীকার করা হচ্ছে না। বোঝা গেল? বোঝা গেছে কি নাই বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বলছে ছকটা করে দেখিয়ে দিতে হবে না, এটা বোঝানোর জন্য করবেন? না না, ছক করতে হবে না, এই ছকটা এখানে কাজেই নেই। পিডিএফ এ যতটা আছে ওটা তো অতটুকুই যথেষ্ট। হ্যাঁ, পিডিএফ এ কি দেওয়া রয়েছে? এই ছকটার তো কোনো কাজ নেই, এই অধ্যায়ে এই ছকটার কোনো কাজই নেই। প্রথাগত ব্যাখ্যা অনুযায়ী দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হবে না, কিন্তু বলীয় মতে বিপরীত বিরোধিতা আছে এমন দুটি বচনের যদি উদ্দেশ্য শ্রেণীটি শূন্য হয়, তাহলে উভয় বচন একই সঙ্গে সত্য হতে পারে। তাই নব্য মতে বচনের বিপরীত বিরোধিতা স্বীকৃত নয়। হ্যাঁ, এটুকু আছে। আর এতটুকু উদাহরণ আপনি যেটা দিন ওটা। হ্যাঁ, এতটুকু লিখলেই যথেষ্ট, সঙ্গে উদাহরণটা একটু দিয়ে দেবে, হলো? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। বচনের অধীন বিপরীত বিরোধিতাকে নব্য মতে স্বীকার করা হয় না কেন? আচ্ছা, অধীন বিপরীত বিরোধিতা কার সঙ্গে কার হয়? অধীন বিপরীত বিরোধিতা আই বচনের সঙ্গে ও বচনের হয়, বা ও বচনের সঙ্গে আই বচনের হয়, তাই তো? এবার দেখো, আমরা প্রথাগতটাই আগে দেখি। আই বচন যদি সত্য হয়, এই যে দেখো, আই বচন যদি সত্য হয়, ও বচনটা ইউডি হয়ে যাচ্ছে, মানে সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। একইভাবে ও বচনটা যদি সত্য হয়, আই বচনটা ইউডি হয়ে যাচ্ছে, অর্থাৎ সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। এবার দেখো, আই বচন যদি মিথ্যা হয়, তাহলে ও বচনটা কি হয়ে যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ও বচনটা যদি মিথ্যা হয়, আই বচনটা কি হয়ে যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে। তার মানে কি? দুটো বচন একসঙ্গে মিথ্যা হয় না। অধীন বিপরীত বিরোধিতায় দুটো বচন একসঙ্গে মিথ্যা হয় না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। এবার একসঙ্গে মিথ্যা হয় না, এবার এই পয়েন্টটি কি নব্য মতে কাজে লাগিয়েছে। এই পয়েন্টটি উল্লেখ করেই বলেছে, কি বলেছে দেখো, প্রথাগত ব্যাখ্যা অনুযায়ী দুটি অধীন বিপরীত বিরোধী বচন একই সঙ্গে মিথ্যা হবে না, হয় না। কিন্তু বলীয় মতে অধীন বিপরীত বিরোধিতা আছে এমন দুটি বচনের যদি উদ্দেশ্য শ্রেণীটি শূন্য হয়, তাহলে উভয় বচন একসঙ্গে মিথ্যা হতে পারে। মানে আগে, অর্থাৎ বিপরীত বিরোধিতাকে তারা কেন স্বীকার করেনি? কারণ দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে। অধীন বিপরীত বিরোধিতা বলছে কি? দুটো বচন একসঙ্গে মিথ্যা হতে পারে। কখন মিথ্যা হবে?
যখন উদ্দেশ্য শ্রেণীটিকে শূন্য ধরা হবে বা উদ্দেশ্য শ্রেণীটি যদি শূন্য হয় তাহলে কিন্তু দুটো বচন একসঙ্গে মিথ্যা হতে পারে। তাহলে প্রথাগতরা বলছে, প্রথাগত মত অনুযায়ী বলছে দুটো বচন একসঙ্গে মিথ্যা হবে না, কিন্তু নব্য মতে বলছে কি উদ্দেশ্য শ্রেণীটা যদি শূন্য হয় তাহলে দুটো বচন একসঙ্গে মিথ্যা হতে পারে। এর জন্য এরা অধীন বিপরীত বিরোধিতাকেও স্বীকার করেনি। তাই নব্য মতে বচনের অধীন বিপরীত বিরোধিতা স্বীকৃত নয়। বোঝা গেল? তাহলে অস্বীকার করার একটা কারণ থাকবে তো, তাহলে বিপরীত বিরোধিতার কারণটা দেখলাম যে দুটো বচন একসঙ্গে সত্য হয়, এই কারণে ওরা মানে নব্য মতে বিপরীত বিরোধিতাকে স্বীকার করেনি। এবার অধীন বিপরীত বিরোধিতারও একটা কারণ লাগবে কেন অস্বীকার করছে। তো প্রথাগত মত বলছে যে দুটো অধীন বিপরীত বচন একসঙ্গে মিথ্যা হবে না, কিন্তু এরা বলছে যে একসঙ্গে মিথ্যা হতে পারে, আর একসঙ্গে মিথ্যা হতে পারে জন্য অধীন বিপরীত বিরোধিতাকেও এরা স্বীকার করেনি। উদাহরণটা দেখো কি বলছে, কোন কোন সোনার পাহাড় হয় চকচকে, সুতরাং কোন কোন সোনার পাহাড় নয় চকচকে। তাহলে উদ্দেশ্য শ্রেণীটিকে যদি আমরা শূন্য ধরি তাহলে সোনার পাহাড় এটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণীর মধ্যে পড়ে, তাহলে সোনার পাহাড় হয় চকচকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে। আর কোন কোন সোনার পাহাড় নয় চকচকে এটাও হয়ে যাচ্ছে মিথ্যা, তাহলে দুটো বচন একসঙ্গে মিথ্যা হয়ে যাচ্ছে, আর একসঙ্গে মিথ্যা হয়ে যাওয়ার জন্য অধীন বিপরীত বিরোধিতাকে এরা স্বীকার করছে না। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, বচনের অসম বিরোধিতাকে নব্য মতে স্বীকার করা হয় না কেন? বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার দিক থেকে অসম বিরোধিতাকে বৈধ বলা যায় না, কারণ অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত করা হয়। এবার আমরা অস্তিত্বমূলক তাৎপর্য দেখেছিলাম। এবার অস্তিত্বমূলক তাৎপর্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এবার যেটা বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই বচন থেকে যদি অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত বের করা হয় তাহলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে, এটা আমরা দেখেছিলাম। তো এরা কি বলছে অসম বিরোধিতাকে কেন এরা স্বীকার করছে না? দেখো অসম বিরোধিতা, আচ্ছা অসম বিরোধিতা কার সঙ্গে কার হয়? অসম বিরোধিতা এ আই এর মধ্যে ও ই ও এ বচনের সঙ্গে আই বচনের, ই বচনের সঙ্গে বচনের সাথে ও বচনে। ও বচনের। এবার দেখো এদিক থেকে যদি এদিকে আসো তাহলে ঠিক আছে, কিন্তু এদিক থেকে যখন এদিকে যাবে তখন এই যে এ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আমরা দেখেছি এ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। মানে এরকমটা যদি করো, মনে করো এ সুতরাং আই, আবার যদি করো আই সুতরাং এ, তাহলে দেখো অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত কিন্তু এখানে নিঃসৃত করা হয়। আর এই এরকম সিদ্ধান্ত নিঃসৃত করা হয় জন্য নব্য মতে বলছে না, এটা বৈধ বিরোধিতা নয়। কারণ কি? কারণ এখানে অস্তিত্বমূলক দোষ ঘটছে না। এ বচন থেকে এ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এ বচন থেকে যদি আমি আই বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত করি তাহলে অস্তিত্বমূলক দোষ অবশ্যই ঘটছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন হেতুবাক্য থেকে যদি একটা অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন নিঃসৃত করা হয় তাহলে কোন দোষ ঘটে? অস্তিত্বমূলক দোষ। এবার কোন যুক্তিতে যদি দোষ ঘটে, কোন বিরোধিতায় যদি দোষ ঘটে, তাহলে দোষ ঘটলে আমরা সেই বিরোধিতাকে কখনোই বৈধ বলতে পারি না। যুক্তির ক্ষেত্রেও আমরা যদি কোনো যুক্তির দোষ ঘটে তাহলে সেই যুক্তিকে আমরা বৈধ যুক্তি বলতে পারি না, আর বৈধ যুক্তি না হলেই যুক্তিতে কোনো না কোনো দোষ ঘটবে। ঠিক একইভাবে এখানে অস্তিত্বমূলক দোষ ঘটেছে, এর জন্য এই অসম বিরোধিতাকেও নব্য মতে স্বীকার করা হচ্ছে না। একটাই কারণ, কারণ কি? কারণ হচ্ছে
এখানে অস্তিত্বমূলক দোষ ঘটছে। যেহেতু অস্তিত্বমূলক তাৎপর্য নেই এ বচন, এই এ বচন থেকে নিঃসৃত হচ্ছে আই বচন, আই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত নিশ্চিত করা হয় অসম বিরোধিতায়। এর জন্য অসম বিরোধিতাকে নব্য মতে বৈধ বলা হয় না। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার নেক্সট কোশ্চেন দেখো, বিরুদ্ধ বিরোধিতাকে নব্য মতে স্বীকার করা হয় কেন? কারণ নব্য মতে একটাই বিরোধিতা স্বীকার করে, সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এবার বিরুদ্ধ বিরোধিতাকে কেন স্বীকার করা হচ্ছে দেখো, বিরুদ্ধ বিরোধিতায় সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হলেও যেহেতু দুটি বচনের সত্যমূল্য, আচ্ছা এখানে বচনের হবে, দুটি বচনের সত্যমূল্য সম্পূর্ণ বিরুদ্ধ হয়, তাই বুলীয় মতে বিরুদ্ধ বিরোধিতা সমর্থনযোগ্য। আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, বচনের হবে আর হচ্ছে বিরুদ্ধে রয়েছে, এটা বিরুদ্ধ হবে, হলো সমর্থনযোগ্য, একটা দাড়ি দাড়ি হবে ওখানে। তাহলে দেখো ঠিক একইভাবে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রেও আমরা দেখি এ বচন থেকে ও বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত হয়, ই বচন থেকে আই বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত হয়। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত কিন্তু বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রেও নিঃসৃত হয়। তথাপিও এরা এই বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার অন্য একটা কারণে করছে। সেই কারণটা হচ্ছে কি, সেই কারণটা হচ্ছে দুটি বিরুদ্ধ বচন একসঙ্গে কখনোই সত্য হয় না, আবার একসঙ্গে কখনোই মিথ্যা হয় না। একটা বচন যদি সত্য হয়, অপর বচনটা কি হয়? মিথ্যা হয়। একটা বচন যদি মিথ্যা হয়, তার বিরুদ্ধ বচনটা কি হয়? সত্য হয়। মানে দুটো কখনোই একসঙ্গে সত্য হবে না, আবার কখনোই একসঙ্গে মিথ্যা হবে না। এই একটা কারণের জন্যই এখানে দেখো অস্তিত্বমূলক দোষ ঘটা সত্ত্বেও নব্যমতে বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করা হয়েছে। কারণ কি? কারণ দুটো বচনের সত্যমূল্য একদম বিরুদ্ধ প্রকৃতির। এ বচন যদি সত্য হয়, দেখো এ বচন যদি সত্য হয়, ও বচন কি হবে? ও বচন মিথ্যা হবে। আবার এ বচন যদি মিথ্যা হয়, ও বচন কি হবে? ও বচন সত্য হবে। ঠিক একইভাবে ই বচন যদি সত্য হয়, আই বচন মিথ্যা হবে। ই বচন যদি মিথ্যা হয়, আই বচন সত্য হবে। দুটো বচন একসঙ্গে সত্য হয় না, একসঙ্গে মিথ্যাও হয় না। আর এই কারণের জন্যই নব্যমতে বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিদের হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা অনেকে তো আছো যারা তো রেজাল্টের কথা তো বলনি, কেন তোমাদের রেজাল্ট কি খারাপ হয়েছে? স্যার বলছিলাম আমি 34 পাইছি। বলবো 34, কি নাম? সুবল দাস। শুভদীপ, আচ্ছা 34। আচ্ছা যারা এবার নতুন আসছো, মানে ফোর্থ সেমিস্টারে, যারা থার্ড সেমিস্টারে পড়োনি, ফোর্থ সেমিস্টারে মানে পড়ছো এখন, তাদের রেজাল্ট কেমন হচ্ছে? আচ্ছা সুপিয়া, তুমি কি ক্লাসে আছো? হ্যাঁ স্যার। কত পাইছো? 32। 32, আচ্ছা।
তারপরে হচ্ছে আচ্ছা, নতুন কে আছো আর? মৌমিতা, তুমি কত পাইছো মৌমিতা? স্যার 31। 31। শম্পা? স্যার 29 পেয়েছি। আচ্ছা, এই সেমিস্টারটা ভালো করো, তাহলে নাম্বারটা এভারেজ হয়ে যাবে। বুঝতে স্যার পারলে? আমার তার মধ্যে ডাউট আছে, যে আমি মানে 30-র ওপরে যে মানে কাউন্ট করেছিলাম, কিন্তু আমার এসেছে 29, এটা একটু ডাউটই আছে আমার। চ্যালেঞ্জ করার তো কোনো বুদ্ধি আছে কি? স্যার কি আর বললেন? টিআই করে কেস করতে হবে। আরটিআই? স্যার দিয়ে ওটা আবার অনেক কেস করতে ঝামেলার হবে, ব্যাপার আছে। যদি বাড়ে তাহলে আবার কেস করতে হবে কোর্টে। তো অনেক গ্যারাকল। আচ্ছা। হ্যাঁ স্যার, বলছিলাম আপনার ইয়ে থেকে ইউটিউবে যেগুলো অ্যান্সার দিয়েছিলেন মিলিয়েছিলাম, 35-36 হয়, পরে দেখি কম হয়ে গেছে। কত কম হয়েছে? মানে 35-36 হিসাব করেছিলাম, পরে 34 দেখলাম। মানে একটা দুটো কোশ্চেন, তাই তো? হ্যাঁ। মানে অনেক সময় কিছু কোশ্চেন মানে প্রায় একই রকম উত্তর, একই রকম অ্যান্সার। এবার ওই সংসদ থেকে যেটাকে সিলেক্ট করে, ঠিক আছে, হুম। ওরা যেটা সিলেক্ট করে সেটাই হচ্ছে ওদের মতো করে, সেটাই সঠিক আর কি। এই জন্য একটা দুটো কোশ্চেনের অ্যান্সার এরকম হয়, এটা প্রতি ক্ষেত্রেই হয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হয়। স্যার ওদের সিলেক্ট করা অ্যান্সার কিটা তো সেন্ড করতে পারতো, সেইটাও তো হয়নি, নিয়ে আমাদের মধ্যে প্রবলেম হয়ে গেছে এটাই। অ্যান্সার দেয়নি তো। অ্যান্সার কি তো দেয়নি। আমার অ্যান্সার কিটা যেদিন পরীক্ষা হয়, পরীক্ষা শেষ হওয়ার পরেও তো দেওয়া যায়, কারণ যিনি কোশ্চেনটা সেট করেন তিনি তো উত্তর সহ সেট করেন কোশ্চেনটা। এবার সেটা তো দিলেই হয়ে যায় সঙ্গে সঙ্গে। না স্যার, আমার অন্য সাবজেক্টগুলো প্রায় ঠিকই আছে। 176। ফিলোসফি আর জিওগ্রাফিটা একটু কমে গেছে। জিওগ্রাফিটা কম ছিল, কিন্তু ফিলোসফিটা ভাবছিলাম যে 36 না হয় 35 পাবো। কম হয়ে গেছে, কমে গেছে হিসাব করার পরও। আচ্ছা, এই সেমিস্টারে 40-এ 40 টার্গেট রাখো, তাহলে তোমার নাম্বারটা এভারেজ চলে আসবে। আর এই সেমিস্টারে 40-এ 40 পাওয়া যায়, কারণ লজিক লজিক যদি ঠিক হয় ফুল মার্কস, আর যদি ভুল হয় তাহলে কিন্তু জিরো। হ্যাঁ স্যার, চেষ্টা করবো। আর এটার জন্য একটাই, 40-এ 40 পেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, এবার নব্যমতে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো। একদম সহজ, কিচ্ছু নেই এখানে, কারণ নব্যমতে বিরোধিতা স্বীকারই করছে একটা, তাই তো? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এই যে বিরুদ্ধ বিরোধিতার ছকটা এখানে আমরা এঁকে নিয়েছি, কারণ এখানে এই যে এইদিকে এদিকে কোনো কিছুই হবে না। কেন হবে না? কারণ এই যে এটা হচ্ছে নব্য মতে বিরোধিতার চতুষ্কোণ, তাহলে একটা বিরোধিতাই স্বীকার করি, বিরুদ্ধ বিরোধিতা। বিবি লিখে দিলাম, হ্যাঁ, বিরুদ্ধ বিরোধিতা। বোঝা গেল? তাহলে এটাতে আর কিছু নেই। আচ্ছা, এবার চলো নেক্সট। এ বচনের বুলীয় ব্যাখ্যা কি, বা এ বচনের বুলীয় ভাষ্য কি?
কি বলছে? এ বচনের বুলীয় ভাষ্য, এ বচনের বুলীয় ভাষ্য কি বলছে? এ বচনের বুলীয় ভাষ্য কি? এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল 0। এস পি বার ইকুয়াল 0, এটা হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য। এবার যদি ব্যাখ্যা করতে বলে তাহলে কি বলবে? দেখো একদম সহজ। এই যে বার মানে হচ্ছে এই যে পি এর উপরে যে বারটা রয়েছে, এই বারটা ধরে নাও বার মানে হচ্ছে বাদ দেওয়া। তার মানে কি বোঝাচ্ছে? পি এর মাথায় বার আছে মানে কি পিটাকে বাদ দাও। তাহলে পিটাকে যদি বাদ দাও তাহলে কি পড়ে থাকছে? এস ইকুয়াল 0, তাই তো? তাহলে পি বার মানে পিটাকে যদি বাদ দাও, মনে করো পিটা নেই, তাহলে পিটা যদি নেই, পি যদি না থাকে তাহলে কি থাকছে? এস ইকুয়াল 0। তাহলে এস ইকুয়াল 0 মানেই হচ্ছে, 0 মানে কি? 0 মানে আমরা দেখেছিলাম শূন্যগর্ভ শ্রেণী কে বোঝায়, 0 মানে শূন্যগর্ভ শ্রেণীকে বোঝায়। তাহলে এস ইকুয়াল 0 মানেই হচ্ছে কি এস শ্রেণীটা কি হবে? শূন্যগর্ভ শ্রেণী হবে। বোঝা গেল? তাহলে এস পি বার ইকুয়াল 0 মানে হচ্ছে পি কে বাদ দিয়ে এস যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীটা কি হবে? সেই শ্রেণীটা শূন্যগর্ভ শ্রেণী হবে। এবার শূন্যগর্ভ শ্রেণী মানে কি? এস শ্রেণীতে একজন সদস্যের অস্তিত্ব নেই। তাহলে কোন শ্রেণী যদি শূন্য হয় তাহলে সেই শ্রেণীতে কি একজন সদস্যের অস্তিত্ব থাকে না। এবার কোন শ্রেণী যদি শূন্যগর্ভ না হয় তাহলে সেখানে তো অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব থাকে, তাই তো? তাহলে এ বচনের বুলীয় ভাষ্য কি? এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল 0। এটা কিন্তু মনে রাখতে হবে, এস পি বার ইকুয়াল 0। তাহলে পিটাকে বাদ দিয়ে এস যে শ্রেণীটা সেই শ্রেণীটা কি? শূন্য শ্রেণী। অর্থাৎ এস শ্রেণীর মধ্যে, এস শ্রেণীর অন্তর্গত একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব নেই। বোঝা গেল? এম পি বার ইকুয়াল 0 তো হতে পারতো স্যার, যে কোনো হবে না, শুধু এস পিটাই হবে। এটা এস এসপি পি বার বলতে কি? ইকুয়াল 0 মানে পিটা নেই। এস পি বার ধরা হয়েছে এই কারণে, এস মানে সাবজেক্ট, পি মানে প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য শ্রেণীটা শূন্য হবে, বিধেয় শ্রেণীটা বাদ দিয়ে। হলো? হ্যাঁ, কি মানে বলছো? এস পিটাই লিখতে হবে আমাকে। যদি এরকম করো এম পি বার, তাই তো? বলছি এম পি বার ইকুয়াল 0, তাহলে পিটাকে বাদ দিয়ে এমটা 0 হবে। হ্যাঁ, পিটাকে বাদ দিয়ে এমটা 0 হবে, মানে এম যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর কোন সদস্যের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এবার দেখো ই বচনের বুলীয় ব্যাখ্যা কি? ই বচনের বুলীয় ব্যাখ্যা বা বুলীয় ভাষ্য। তাহলে ই বচনের বুলীয় ব্যাখ্যা বা বুলীয় ভাষ্য হচ্ছে কি? এস পি ইকুয়াল 0। এস পি ইকুয়াল 0। তাহলে এস শ্রেণীর এবং পি শ্রেণী, এস এবং পি শ্রেণী, এস এবং পি শ্রেণীর অন্তর্গত কোন সদস্যের বাস্তব অস্তিত্ব নেই। আর এর জন্য এস পি শ্রেণীটা হচ্ছে কি? শূন্যগর্ভ শ্রেণী। তাহলে কি বলছে? দেখো এস এবং পি শ্রেণী যুগ্মভাবে যে এসপি শ্রেণীকে উৎপন্ন করে সেই শ্রেণীটি হলো শূন্য শ্রেণী, অর্থাৎ এসপি শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য নেই। দেখো যখন ভেন চিত্র আমরা অঙ্কন করব, এটা মনে করো এস শ্রেণী, হ্যালো, এটা হচ্ছে পি শ্রেণী। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। দেখো এখানে কি আছে? এখানে এস আছে কিন্তু এখানে পি নেই, অর্থাৎ এস পি বার। এখানে এস নাই কিন্তু পি আছে, অর্থাৎ এস বার পি। কিন্তু এই যে মাঝের যে অংশটা, এই মাঝের অংশটাতে কিন্তু দুটোই আছে, এস এবং পি দুটোই আছে, অর্থাৎ এই মাঝের অংশটাতে এস এর শ্রেণীটা এবং পি এর শ্রেণীটা মিলিত হয়ে এসপি শ্রেণীটা তৈরি করেছে, এসপি শ্রেণী তৈরি হয়েছে। কি বলছে? এই যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীটা কি হবে? এই শ্রেণীটা হবে শূন্যগর্ভ শ্রেণী। সেটাই বলছে যে এসপি ইকুয়াল
জিরো। তাহলে ই বচনের বুলীয় ব্যাখ্যা কি? ই বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি ইকুয়াল জিরো। এ বচনের বুলীয় ব্যাখ্যা কি? এ বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি বার ইকুয়াল জিরো। এবার আই বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? আই বচন মানে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে কি হবে? অস্তিত্বমূলক তাৎপর্য আছে মানে কি? শূন্যগর্ভ নয়। তাহলে এসপি নট ইকুয়াল জিরো। তাহলে এসপি নট ইকুয়াল জিরো মানে হচ্ছে এসপির যে অংশটা রয়েছে এই এসপির অংশটাতে অন্তত পক্ষে একজন সদস্যের অস্তিত্ব থাকবে। ঠিক একইভাবে ও বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? ও বচনের বুলীয় ব্যাখ্যা হবে এস পি বার নট ইকুয়াল জিরো। অর্থাৎ পিটাকে বাদ দিয়ে এস নামক যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীটা শূন্যগর্ভ শ্রেণী হবে না, অন্তত পক্ষে একজন সদস্যের অস্তিত্ব থাকবে। এটাই হচ্ছে ও বচনের বুলীয় ব্যাখ্যা। তাহলে এখানে তোমাদের চারটা জিনিস মনে রাখতে হচ্ছে। এ বচনের বুলীয় ব্যাখ্যা, অর্থাৎ 4 প্রকার নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা। স্যার এ বচনেরটা আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ, কি বললে? স্যার এ বচনেরটা আরেকবার বুঝিয়ে দিন। এস পি বার ইকুয়াল জিরো মানে হচ্ছে পিটাকে বাদ দিয়ে এস নামক যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটা শূন্যগর্ভ হবে। অর্থাৎ দেখো, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এই মাঝের অংশটা কি? মাঝের অংশটা হচ্ছে এসপি, তাই তো? তাহলে এখানেই লিখে দিই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, আর মাঝের অংশটাতে এস এবং পি দুটোই রয়েছে। এবার কি বলছে? পিটাকে বাদ দিয়ে এসটা জিরো হবে। তাহলে এই যে দেখো, পিটাকে যদি বাদ দিয়ে এসটা জিরো হয় মানে কি? এসটা শূন্যগর্ভ হবে। অর্থাৎ এই জায়গাটাতে কোনো সদস্য থাকবে না। যখন আমরা ভেন চিত্র করবো তখন এগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে এখন শুধু মনে রাখবে, এ বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি বার ইকুয়াল জিরো, ই বচনের বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল জিরো, আই বচনের বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল জিরো, আর ও বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি বার নট ইকুয়াল জিরো। স্যার এভাবে লিখলে হবে না? নোটে যেমন আছে সেগুলো লিখতে লাগবে। হ্যাঁ, একটু ইয়ে করে দেবে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন থাকবে তো পিডিএফ এর যা দেওয়া আছে সেটা লিখবে, কিচ্ছু নাই তো, জাস্ট ওই সদস্য আছে কি সদস্য নেই সেটাই পিডিএফ এ উল্লেখ করে দেওয়া আছে, বেশি কিছু নেই তো। স্যার অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে ওইটা পিডিএফ এ যা আছে সেটা লিখলেই হবে তো স্যার? হ্যাঁ, সেটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো। স্যার পরীক্ষায় প্রশ্ন কি এরকমই আসবে? হ্যাঁ, এরকমই আসবে, এরকমই আসবে। স্যার এর মধ্যে কোনো ব্যাখ্যা যাইবে না? হ্যাঁ, এর মধ্যে থেকে কোনো ব্যাখ্যা যাইবে না? ব্যাখ্যা হ্যাঁ, ব্যাখ্যা সে বলতে আপনার পিডিএফ এ যেমন প্রশ্ন উত্তর দেওয়া আছে কি শুধু কি ওরকমই লিখতে হবে? হ্যাঁ, এরকমই লিখতে হবে। পিডিএফ এ যা দেওয়া আছে এগুলো প্রশ্নের মধ্য থেকেই তোমরা পাবে। এবার ভেন চিত্রে, যদি ভেন চিত্র অঙ্কন করতে বলে, ভেন চিত্র তো আমরা এখনো আসি নেই, পরের অধ্যায়ে আমরা ভেন চিত্র করব। এবার যদি বলে মনে করো যে ই বচনের বুলীয় ব্যাখ্যা কি, তাহলে পিডিএফ এ যা দেওয়া আছে এক লাইন, সেই এক লাইনটাই লিখতে হবে, সেই লাইনটাই লিখতে হবে, আর বেশি কিছু লিখতে হবে না। আপনি এগুলো বোঝানোর জন্য বলছেন তাই তো? কোনগুলো? যেমন এই একটু বেশি মানে বেশি করে যেগুলো বলছেন মানে ছক করে এগুলো বোঝানোর জন্য বলছেন, যেমন এই অস্তিত্বমূলক তাৎপর্য যেখানে আপনি বুঝিয়েছেন ওটা
থেকেও মানে বেশি করে বুঝিয়েছেন, ওগুলো অঙ্ক একে বুঝিয়েছেন ইমপ্লাই যে দিয়ে সুবিধার্থে সত্য আমরা তো সারণী গঠন স্যার করে। পাস গেছিল, ওটা ওটা সত্য বোঝা যখন সারণী দরকার। তোমাকে উত্তর লিখতে হবে তখন পিডিএফ এ যা দেওয়া আছে একটা শব্দ বেশি লিখতে হবে না। বেশ স্যার, ঠিক আছে। বুঝতে পারছো? পিডিএফ এ যা হ্যাঁ স্যার। দেওয়া আছে সেই শব্দগুলো লিখতে হবে, এর বাইরে একটাও বেশি ওয়ার্ড লিখতে হবে না। তাহলে এটা গেল ঠিক আছে। 4 প্রকার নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য বা বুলীয় ব্যাখ্যা। তাহলে মনে থাকবে, এ বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি বার ইকুয়াল 0, ই বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি ইকুয়াল 0, আই বচনের বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল 0, ও বচনের বুলীয় ব্যাখ্যা এসপি বার নট ইকুয়াল 0। আচ্ছা নেক্সট চলো, কি বলছে, বুলীয় ভাষ্য অনুযায়ী বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো। বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো। যদি এমনি বলতো যে নব্য মতে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো, তখন কিন্তু সেক্ষেত্রে আমাকে এ ও ই আই এটা দিলেও হয়ে যাবে। যদি বলে যে নব্য মতে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো, তাহলে লিখে দিলে বিরুদ্ধ বিরোধিতা হলো। এবার বুলীয় মতে বলছে, তাহলে বুলীয় মতে যেহেতু বলছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, কি দেওয়া আছে দেখো, এ বচন। তাহলে এ বচনের বুলীয় ব্যাখ্যা কি, একটু আগে দেখলাম এস পি বার ইকুয়াল 0, ই বচনের কি এস পি ইকুয়াল 0, আই বচনের কি এস পি নট ইকুয়াল 0, ও বচনের কি এস পি বার নট ইকুয়াল 0। ব্যাস এতটুকু লিখে দিতে হবে। স্যার স্যার নব্বইটার মধ্যে কিছু নেই। হ্যাঁ বলছিলাম যে বইয়ে তো একটা চতুর্ভুজ আঁক করা আছে, তারপর এরকম করে দেওয়া আছে। চতুর্ভুজ হ্যাঁ, মানে এটা তো, এইটা মানে হ্যাঁ এইটা দিয়ে কিন্তু সাইডে যে লিখেছেন যে এ ই আই ও, সেগুলো সাইডে সাইডে লিখে দেওয়া আছে, আবার দেওয়া আছে এসপি বার ইকুয়াল টু 0, এইভাবে দেওয়া আছে। মানে এগুলো সাইডে দেওয়া আছে। হ্যাঁ, এগুলি দেওয়া আছে সাইডে, অর্থাৎ চতুর্ভুজের বাইরে দেওয়া আছে, প্রত্যেকটা কোণে করে দেওয়া আছে। হ্যাঁ 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 মানে এই জায়গায় দেওয়া আছে। হ্যাঁ স্যার, প্রত্যেকটা কোণে এরকম করে দেওয়া আছে তো। আচ্ছা সেটা আমি বলতে পারবো না, এরকম করে লিখলে হয়ে যাবে বলো। ঠিক আছে, না বলছিলাম আমি স্যার, পাঠাই দেবো আমাদের গ্রুপে। বইয়ে আপনার মতোই দেওয়া আছে। আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, প্রথাগত ও নব্য যুক্তিবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো, অথবা অ্যারিস্টটলীয় ও বুলীয় যুক্তিবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো। একদম সহজ, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করে না। তাহলে প্রথাগত যুক্তিবিজ্ঞানে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করে না। অস্তিত্বমূলক তাৎপর্য তো আমরা কোথায় এসে পেলাম, নব্য যুক্তিবিজ্ঞানে। তাহলে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করে নব্য যুক্তিবিজ্ঞান, একটা পার্থক্য হয়ে গেল। এবার কি দ্বিতীয় যে পার্থক্যটা রয়েছে, বচনের ব্যাখ্যা শ্রেণীর ধারণার উপর নির্ভর করে না। দেখো নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলে কোনো কিছু নেই, নব্য যুক্তিবিজ্ঞানে পদ আছে, সরি মানে প্রথাগত যুক্তিবিজ্ঞানে পদ রয়েছে, সেখানে শ্রেণী বলে কোনো কিছু নেই। পদ বলতে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, তাহলে সেখানে পদের ধারণা আছে প্রথাগত যুক্তিবিজ্ঞানে। কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানে এসে আমরা দেখলাম কি হয়ে গেল, এই যে পদ হয়ে গেল কি, পদ হয়ে গেল শ্রেণী। শ্রেণী বলতে এখানে উদ্দেশ্য শ্রেণী হতে পারে, আবার বিধেয় শ্রেণী হতে পারে। অর্থাৎ প্রথাগত যুক্তিবিজ্ঞানে যেটা পদ, নব্য যুক্তিবিজ্ঞানে সেটাই কি হয়ে গেল, শ্রেণী হয়ে গেল। বচনের ব্যাখ্যা শ্রেণীর ধারণার উপর নির্ভর করে। 3 নম্বর পার্থক্য কি রয়েছে, শূন্য শ্রেণীর ধারণা স্বীকার করে না। তাহলে শূন্য শ্রেণীর ধারণা আমরা কোথায় এসে পেলাম, নব্য যুক্তিবিজ্ঞানে। তাহলে প্রথাগত যুক্তিবিজ্ঞানে শূন্য শ্রেণীর ধারণা বলে কোনো কিছু ছিল না। কেন ছিল না, কারণ শ্রেণীর ধারণাই তো ছিল না, তো শূন্য শূন্য শ্রেণীর ধারণা কোথা থেকে আসবে হলো। আর কি বলছে লাস্ট,
বৈধ যুক্তিতে সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত সম্ভব। তাহলে নব্য যুক্তি বিজ্ঞানে কি বলছে? সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত সম্ভব। আমরা ওই যে 4টা মূর্তি দেখেছিলাম, যেটাকে আমরা দুর্বল মূর্তিও বলি, ডারাপ্টি, ব্রাহ্মান্টিপ, ফেসাপো আর ফেলাপটন। হলো, এই 4টা হচ্ছে দুর্বল মূর্তি, কারণ এখানে দুটো সামান্য বচন হওয়া সত্ত্বেও সিদ্ধান্তটা কি হয়? বিশেষ বচন হয়। সেটা প্রথাগত যুক্তিবিজ্ঞানে এটা সম্ভব, কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানে এই যুক্তিটা বৈধ নয়। সেটাই বলছে যে বৈধ যুক্তিতে সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত সম্ভব নয়। আর যদি এটা সম্ভব হয় তাহলে সেখানে অস্তিত্বমূলক দোষ ঘটে যায়। হলো? আচ্ছা, এতদূর পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। এতদূর পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। স্যার নব্য চতুষ্কোণের মধ্যে এ ই আই ও দিলেই হবে। কি বলছো? যদি নব্য মতে নব্য বলে যে নব্য নব্য মতে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো, তাহলে এই যে এ, ও, ই, আই আর এই যে বিরোধিতা লিখে দিবে, বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, ব্যাস। এবার যদি বলে যে বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো, তখন কিন্তু সেক্ষেত্রে এটা দিতে হবে, অর্থাৎ বুলীয় ভাষ্যগুলো সেক্ষেত্রে উল্লেখ করে দিতে হবে। যদি বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য দিতে বলে তবেই বুলীয় ভাষ্য দেবে, আর যদি বুলীয় ভাষ্য দিতে না বলে তাহলে বুলীয় ভাষ্য দেবে না। বুঝতে পারছো? আর মাঝখানে কোনো কিছু লিখবো না। না, মাঝখানে কোনো কিছু লিখতে হবে না। ঠিক আছে স্যার। হুম, পাঠিয়েছি দেখেন তো, হ্যাঁ, গ্রুপে পাঠাইলাম যে হবে কি। গ্রুপে কোনো কিছু আসেনি তো। দাঁড়ান স্যার, যাইতেছি। হ্যাঁ, গেছে। হ্যাঁ, হবে। হ্যাঁ, এটাই বললাম। আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার লাস্ট একটা পার্ট রয়েছে, সেই পার্টটা আমরা দেখি। কি বলছে? বুলীয় মতে এ বচনের অসম বা অসরল আবর্তন আই সম্ভব নয়। দেখো, আবার চলে গেল আবর্তনের ক্ষেত্রে। এর জন্য দ্বিতীয় সেমিস্টার যারা ভালোভাবে পড়েছো তাদের রেজাল্ট এমনিতেই ভালো হবে। আর দ্বিতীয় সেমিস্টারে যদি কেউ ফাঁকি দিয়েছো তাহলে কিন্তু সমস্যা রয়েছে। আচ্ছা বলো, আবর্তন কত প্রকার? আবর্তন 2 প্রকার। একটা হচ্ছে একটা একটা সম আবর্তন, একটা অসম আবর্তন। নিষেধমূলক আবর্তনের কথা এখানে বলা হচ্ছে না। হলো? এবারে দেখো, এ বচনের আবর্তন আই, এ বচনের আবর্তন এ, এ বচনের আবর্তন আই, এটা কি? এটা হচ্ছে অসম আবর্তন। এ বচনের আবর্তন এ, এটা কি? এটা হচ্ছে সম আবর্তন বা সরল আবর্তন। কি বলছে এখানে? বুলীয় মতে এ বচনের অসম আবর্তন আই সম্ভব নয়। কেন সম্ভব নয়? একটাই কারণ, এ বচন কোন বচন? অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এই বচনটা থেকে যখন সিদ্ধান্ত আই বেরোচ্ছে, আই বচনটার কিন্তু অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এরকমটা নব্য মতে স্বীকার করা হয় না। এর জন্য কি বলছে যে এ বচনের অসম আবর্তন আই নব্য মতে স্বীকার করা
হয় না। বোঝা গেল? এবার ই বচনের সমবিবর্তন ও সমবিবর্তন পড়েছো। সমবিবর্তন মানে কোনো একটা বচনকে প্রথমে কি করতে হয়, বিবর্তন করতে হয়। আচ্ছা, ই বচনের বিবর্তন কি হয়? ই বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? এ মনে হয়। এ বচন। এই বিবর্তিত বচনটিকে আবার কি করতে হয়, আবর্তন করতে হয়। এ বচনকে আবর্তন করলে কোন বচন পাওয়া যায়? আই বচন। আই বচনকে আবর্তন করলে বিবর্তন করলে আবার কোন বচন পাওয়া যায়? ও বচন পাওয়া যায়। তাহলে ই বচনের সমবিবর্তিত বচন কি হয়ে গেল? সমবিবর্তিত বচন ও হয়ে গেল। এই সেম উপরে যে কাণ্ডটা ঘটলো, ঠিক একই রকম কাণ্ড কিন্তু এখানেও ঘটে গেল। সামান্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হলো। এই একই কারণে ই বচনের সমবিবর্তন নব্যমতে স্বীকার করা হয় না, আর এ বচনের অসম আবর্তন নব্যমতে স্বীকার করা হয় না। বোঝা গেল? তাহলে ই বচনকে আমরা বিবর্তন করলে এ বচন পাই, এ বচনকে আবার আবর্তন করলে আই বচন পাওয়া যায়, আই বচনকে আবার বিবর্তন করলে কি হয়? ও বচন হয়। তাহলে এটা হচ্ছে কোন প্রক্রিয়া? এটা হচ্ছে সমবিবর্তন। কাজে কি বলছে যে ই বচনের সমবিবর্তন ও নব্যমতে সম্ভব নয়। কারণ কি? কারণ সেখানে অস্তিত্বমূলক দোষ ঘটে। এবার দেখো কি বলছে, নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বুলীয় রূপ দাও। কোন মানুষ সৎ নয়, কোন মানুষ সৎ নয়, আবার বচনের রূপান্তর চলে আসলো, কোন মানুষ সৎ নয়, তাই তো? তাহলে উদ্দেশ্য এবং বিধেয় ছাড়া যদি না, নয়, নেই ইত্যাদি শব্দ থাকে, তাহলে বাক্যটিকে আমরা নয়োর্থক বাক্য বলি। আর নয়োর্থক বাক্যকে ই বচনে রূপান্তর করতে হয়। তাহলে কি হবে? এলএফ কোন মানুষ নয় সৎ, ই বচন। এবার কি বলছে? আমাদেরকে বুলীয় রূপ দিতে বলছে। তাহলে বুলীয় রূপ, তাহলে ই বচনের বুলীয় রূপ কি? ই বচনের বুলীয় রূপ হচ্ছে এসপি ইকুয়াল 0। সমান 0। ব্যাস হয়ে গেল। এরকম যদি আসে, এই 3টে লাইন লিখবে 2 নাম্বার, 3টে লাইন লিখবে 2 নাম্বার। হলো? এবার দেখো সাপ মাত্রই বীজ ধর, কোন বচন হবে বলো? সকল সাপ হয় বিষধর, এই বচন। সাপ এ মাত্রই বচন। বীজ ধর, মাত্রই শব্দটা রয়েছে, তাই তো? মাত্রই শব্দটা থাকার জন্য এটা হচ্ছে এ বচন হবে। তাহলে কি হবে? সকল সাপ হয় বীজ ধর, এ বচন। তাহলে বুলীয় রূপ কি হবে? বুলীয় রূপ হবে কি? এস পি বার ইকুয়াল এস পি বার ইকুয়াল 0। আচ্ছা, সাদা পড়ি আছে, করো কি হবে? সাদা পড়ি আছে, স্যার এখানে তো আই বচন হবে না? হুম, আই বচন হবে। সাদা পড়ি আছে। দেখো এখানে একটাই পদ আছে, হ্যাঁ, অর্থাৎ একটাই শ্রেণী আছে, এখানে দুটো শ্রেণী নাই কিন্তু। হলো? কি বললাম? এখানে একটাই শ্রেণী আছে, এখানে যেমন দুটো দুটো শ্রেণী আছে। এই উপরের যে বচনটা রয়েছে এখানে হচ্ছে মানুষ শ্রেণী, সৎ শ্রেণী, কিন্তু এই যে সাদা পড়ি এখানে একটাই শ্রেণী রয়েছে,
তাহলে সাদা পরি আছে। তাহলে এটা একটাই যেহেতু শ্রেণী রয়েছে, এবার দেখো একটা শ্রেণী থাকার জন্য আমরা এখানে আই বচন করতে পারি। তাহলে আই বচন আমরা পরে লিখি। তাহলে এলএফ করলে কি হবে? সাদা পরি হয় অস্তিত্বশীল। তাহলে সাদা পরি হয় অস্তিত্বশীল, আই বচন করলাম, একটাই শ্রেণী রয়েছে। তাহলে বুলীয় রূপ কি হবে? বুলীয় রূপ কি হবে? এস এস নট ইকুয়াল, পি না পি এখানে নেই তো, পি হবে না তো স্যার, একটা সাবজেক্ট পি হবে না। একটা শ্রেণী রয়েছে, দুটো শ্রেণী নাই এখানে, একটা শ্রেণী রয়েছে, উদ্দেশ্য শ্রেণী রয়েছে। এর জন্য এস নট ইকুয়াল 0, কারণ আমরা আই বচনে দেখেছিলাম আই বচনের বুলীয় রূপ কি? এস পি নট ইকুয়াল 0, এখানে পিটা তো নেই, এর জন্য কি হবে? কাজেই এস নট ইকুয়াল 0। ঠিক একইভাবে দেখো ভূত নেই, এটা করে দেওয়া হয়েছে, কোনো ভূত নয়, অস্তিত্বশীল, ই বচন হয়ে গেছে। তাহলে ভূতের শ্রেণীটা শুধু আছে, এর জন্য ওই এস ইকুয়াল 0 হলো। আচ্ছা, সবকিছুই পূর্ণ, সবকিছুই পূর্ণ, এখানেও কিন্তু একটা শ্রেণী রয়েছে। তাহলে এলএফ কি হবে? সকল বস্তুই হয় পূর্ণ, সকল বস্তু হয় পূর্ণ। সকল বস্তু হয় পূর্ণ হলো। এ বছর তাহলে এ বচন, তাহলে বুলীয় রূপ কি হবে? এ এসপি বার ইকুয়াল টু 0, হুম, এস ইকুয়াল টু 0। কি আছে? এসপি বার ইকুয়াল টু 0, না, এখানে শুধুমাত্র এস তো এখানে নেই, sorry, এখানে এস এস নেই তো, ইকুয়াল এস নেই পূর্ণ এখানে তো, হচ্ছে। পূর্ণ রয়েছে, হ্যাঁ, কোথায় পূর্ণ। রয়েছে? বিধিও শ্রেণী। হ্যাঁ হ্যাঁ সকল বস্তু হয় পূর্ণ, এটা কোন বচন? এ বচন। এ বচনের বুলীয় রূপ কি? এস পি বার ইকুয়াল 0, তাই তো? হ্যাঁ এটা এ বচনের বুলীয় রূপ, কিন্তু এখানে উদ্দেশ্য শ্রেণী নেই তো, শ্রেণী একটাই রয়েছে, বিধিও শ্রেণী, তাই তো? এর জন্য শুধুমাত্র বিধিওটা হলো পি বার ইকুয়াল 0। স্যার, বলছিলাম বুলীয় রূপ এবং বুলীয় ভাষ্য একই? হ্যাঁ কি? সবকিছুই পূর্ণ, এখানে শুধুমাত্র পূর্ণ নামক শ্রেণীটা রয়েছে, অর্থাৎ বিধিও শ্রেণী। পূর্ণ নামক শ্রেণীটা হচ্ছে বিধিও শ্রেণী, আর বিধিও এই যে, তাহলে এ বচন, এ বচনের এস পি বার ইকুয়াল 0, এস তো নেই, আগের থেকেই নেই, তাহলে পি বার ইকুয়াল 0। এই সাদা পরি অস্তিত্বশীল, সাদা পরিটা উদ্দেশ্য শ্রেণী, এর জন্য বুলীয় রূপ কি হয়েছে? এস নট ইকুয়াল 0। এটা যদি বিধিয়ে থাকতো তাহলে এখানে পি নট ইকুয়াল 0 হতো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের পিডিএফ এর যা যা ছিল শেষ হয়ে গেল। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, জিজ্ঞাসা করে নাও। মানে স্যার এই যে মানে সাদা পরিবাহ অস্তিত্বশীল এই যে এগুলা করেছেন, তার আগে যেটা করেছিলেন যে 11-এ যেগুলো যে করেছে তার এটা খুব ভালো হবে, ওখানটায় সমস্যা। কারণ 11-এর ওই সেকেন্ড সেমিস্টারটা তেমন ভাবে করা হয়নি। আমি মানে ওই যে নোটসটা আরেকবার পড়ে মুখস্থ করি, তারপরে আপনাকে জানছে। না না, 11-এর কিছু পড়তে হবে না তো। 11-এর আমি কি বললাম, যেমন দেখো কি বললো,
ই বচনের সমবিবর্তন বলীয় মতে সম্ভব নয় কেন? এবার সমবিবর্তন ই বচনের যদি বলে ই বচনের সমবিবর্তন কোন বচন হয়, তাহলে এবার সমবিবর্তন এই নতুন করে তো এখন পড়ানোর সময় নেই। তাহলে সমবিবর্তন তোমরা অলরেডি পড়ে এসেছো। তাহলে ই বচনের সমবিবর্তন কি হয়? ই বচনের সমবিবর্তন ও হয়, তাই না? এর জন্য বললাম যারা এই সেকেন্ড সেমিস্টারে যারা এগুলো পড়েছে তাদের কাছে এগুলো কিচ্ছু না, একদম সহজ, কিন্তু এগুলো পড়তে হবে না তো এখানে। এখানে এই তোমাদের বচনটা বলবেন? এ বচনের কি না, সমবিবর্তন কি হয়, সমবিবর্তনের রূপটা কি? বিবর্তন, আবর্তন, বিবর্তন, এটা হচ্ছে সমবিবর্তনের রূপ। তাহলে এ বচনের বিবর্তন কোন বচন? এ বচনের বিবর্তন হচ্ছে ই বচন। ই বচনের আবর্তন কোন বচন? ই বচনের আবর্তন হচ্ছে ই বচন। ই বচনের বিবর্তন কোন বচন? ই বচনের বিবর্তন হচ্ছে এ বচন। তাহলে এখানে হেতুবাক্যও সামান্য বচন, সিদ্ধান্তও সামান্য বচন। ই বচনের সমবিবর্তিত রূপ ও, তাহলে ডিরেক্টলি লিখবে যে ই বচনকে যদি সমবিবর্তন করা হয় তাহলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে, আর অস্তিত্বমূলক দোষ ঘটার জন্য বলীয় মতে ই বচনের সমবিবর্তন ওকে স্বীকার করা হয় না। এতটুকু তো লিখতে পারবেই, কারণ একটা হ্যাঁ এগুলো স্যার। অস্তিত্বমূলক দোষ ঘটছে। অস্তিত্বমূলক দোষ কখন ঘটে? সামান্য হেতুবাক্য থেকে যখন বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয় তখনই তো অস্তিত্বমূলক দোষটা ঘটে। আর এখানে সেটাই ঘটেছে। ই বচন সামান্য বচন, ও বচন হচ্ছে বিশেষ বচন। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, আর এমন সিদ্ধান্ত নিশ্চিত হলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে, আর এই দোষ ঘটে জন্যই বলীয় মতে ই বচনের সমবিবর্তন ওকে স্বীকার করে না। ব্যাস হয়ে গেল। হ্যাঁ স্যার বুঝেছি। হলো?